ফিরে আসুন। সরকারে শুধু বসানো হয়েছে কার্ড, হকার কার্ড এসব প্রোভাইড করার জন্য নয়। তাই আমরা সরকারকে বলে দিতে চাই, আপনাদেরকে সংসদে বসানো হয়েছে দেশের রক্ষা, এই বিধ্বংসপ্রাপ্ত দেশটাকে আপনাদেরকে হাল ধরানোর জন্য দাঁড় করানো হয়েছে। সেই হালটা আপনারা ধরুন, সেইটাই আমাদের জিডিপির পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকছে। বাংলাদেশে থাকা অবৈধ 26 লাখ ভারতীয় নাগরিককে বহিষ্কার করতে হবে। ভারতকে দেওয়া সকল একতরফা সুবিধা, রেল ট্রানজিট করিডোর ও বন্দর ব্যবহার স্থগিত করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বাংলাদেশকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে এনসিপি প্রথম স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। সেই প্রেক্ষিতে আমরা প্রথম ধাপে 13টি সিটি কর্পোরেশনের মধ্যে 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছি এবং খুব শীঘ্রই অন্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। আমি তো দেখো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, ফ্যাসিস্ট বলেছি, অনেক কিছু বলেছি, সুপ্রিম কোর্টকে আওয়ামী লীগের কোর্ট বলেছি, কিন্তু তারপরে যা দেখলাম, আমি পাবলিকলি বলেছি, চ্যানেলে বলেছি, ন্যাশনাল টিভিতে বলেছি যে আমি আর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবো না, বিকজ আমি বড় ফ্যাসিস্ট দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জ্ঞান অর্জন করুন। আপনাদের পালাবার পথ পাবেন না। আপনারা আপনার ডানে বামে যারা আছে চোর, এদের অতীত রেকর্ড কারোই ভালো না। আমরা তাদেরকে চিনি। আপনার মায়ের সাথে তারা ছিল, পাশে আশেপাশে ছিল। কয়েকজন মাত্র সৎ ব্যক্তি ছাড়া বাকি সবাই চোর এবং তাও দেশটা সর্বনাশ করেছে, ভারতকে লাভবান করেছে, দেশের জনগণের ক্ষতি করেছে। আপনি মনে হয় ডান পায়ের জুতা বাম পায়ে অথবা বাম পায়ের জুতা ডান পায়ে পরে ফেলেছেন। চোখ কান খোলা রাখুন, না হলে বিপদে আপনি শুধু পড়বেন না, আপনাদের সবাইকে বিপদে পড়তে হবে। যে বিপদ এখন শোয়ার হয়েছে আওয়ামী লীগের ঘাড়ে, সেই বিপদ আপনাদের ঘাড়ে আসতে যাচ্ছে। উনি শুধু অপকর্ম করেছেন, উনি কোনো কর্মই করেন নাই। আপনার দেশ বিক্রি করে দিয়েছেন। এখন নাকি শুনছি যে বিএনপি আর জামাতের সাথে আলোচনা করেই দেশ বিক্রি হয়েছে, আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে। বিপদে না পড়লে মানুষ থানায় যায় না, সুতরাং থানায় যাওয়ার পর তার বিপদ কমবে, মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন, তবে সেখানে যদি মানবিকতার ছোঁয়া থাকে, তাহলে আপনাদের কারণে সরকারের সাফল্যগুলো জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে। শেখ হাসিনা তো আমরা যতদূর জানি যে ভারতের মধ্যে এখন এক ধরনের অবরুদ্ধ অবস্থায় আছেন আর কি। তবে আমরা দাবি করব এবং আমরা সরকারের কাছেও দাবি জানাচ্ছি যে শেখ হাসিনাকে, যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং শুভেন্দু অধিকারী যদি চান তাহলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে পাঠিয়ে দিতে পারেন। তারপর একটা আমাদের টেরিটরির মধ্যে আমরা দেখে নিই। যারা আমাদেরকে ভয় দেখায় তারা জানেন আমাদের জন্য কত মধুর জীবন অপেক্ষা করছে, এবং যে মধুর জীবনের নিশ্চয়তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি প্রত্যেকদিন আমাকে রিজিক দেন, যিনি পালন করেন, উনি আমাকে নিশ্চয়তা বিধান করেছেন। পৃথিবীর কেউ আমাকে নিশ্চয়তা বিধান করে নাই। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি। এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এনসিপিকে উপেক্ষা করেই, এনসিপিকে কাঁদিয়ে জামাতের সিদ্ধান্ত ফাইনাল যে জামাত স্থানীয় সরকার নির্বাচনে, এনসিপি তো দূর কি বাদ, কারোর সাথে কোনো জোট করবে না। জামাত এককভাবে নির্বাচন করবে। নোবেল শান্তি পুরস্কারের অশান্তি এবং সেই অশান্তির আগুনে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চলছে বহু সমস্যা। নোবেল দাদুর জমানাতে যে দুঃশাসন, যে অনিয়ম এবং যে অবিচার এবং অনাচার সারা বাংলাদেশে চালু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। এনসিপিকে উপেক্ষা করেই, এনসিপিকে কাঁদিয়ে জামাতের সিদ্ধান্ত ফাইনাল যে জামাত স্থানীয় সরকার নির্বাচনে, এনসিপি তো দূর কি বাদ, কারোর সাথে কোনো জোট করবে না। জামাত এককভাবে নির্বাচন করবে। প্রথমে জামাত ইসলামের একজন নির্বাহী পরিষদ সদস্য জনাব সালিমউদ্দিন এই কথা বলেছেন মিডিয়ার সাথে সাক্ষাৎকারে। এখন জামাতের সেক্রেটারি জেনারেল এই কথা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা জোট করবো না, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ হবে দলগতভাবে, মানে প্রত্যেক দল আলাদা আলাদাভাবে করবে, জোটগতভাবে না। যদিও নাহিদ ইসলাম একই দিনে বলেছেন যে জোটগতভাবে হতে পারে। এখন অনুনয় বিনয় করছে এনসিপি, বা জামাত সায় দিচ্ছে না, যেমন বলছে না দলগতভাবে। এটা আমাদের সিদ্ধান্ত ফাইনাল। জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদে এই সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে যে জামাত দলগতভাবে স্থানীয় সরকার নির্বাচন করবে, জোটগতভাবে নয়। এখন জামাত এত কঠোর কেন হলো? আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা। জোট যে করবে না এটা তো আগে জানা যায়, কিন্তু কেন এত কঠোর হলো? এনসিপির অনুনয় বিনয়, এমনকি এনসিপিতে যারা সাবেক শিবির তাদেরকে এখন অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে নাহিদ ইসলাম যে বাবারা, তোমরা ভাইরা, আপনারা যেহেতু আপনাদের পুরনো দল জামাত আপনাদেরকে পছন্দ করে বা ভালো সম্পর্ক আছে, আপনারা একটু দেখেন যান। এই জন্য দেখবেন যে এনসিপির সাবেক শিবির যারা, তারা নানানভাবে সুযোগ পেলেই স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির সাথে জোট করার বিষয়ে আলাপ আলোচনা করছেন। হসপিটালে কোনো রোগী দেখতে গেলেও সেই ফাঁকে জামাত নেতাদের সাথে একটু আলাপ করার চেষ্টা করছেন, যে জোট করার যুক্তি বোঝানোর চেষ্টা করছেন, নানানভাবে সুযোগ নিচ্ছেন। কিন্তু জামাত এটা মূল্যায়ন করছে না। জামাতের সিদ্ধান্ত ফাইনাল, এবং শেষ পর্যন্ত জোটগতভাবে না হওয়ার সম্ভাবনাই বেশি। আর জোটগতভাবে হলেও এনসিপি কোথাও কোনো মেয়র পদে ছাড় পাবে না, দু একটা কাউন্সিলর পদে তারা পেতে পারে। এখন এর কারণটা, জামাত কেন এনসিপিকে উপেক্ষা করে সিদ্ধান্ত ফাইনাল করলো? এটা ওই আসিফ মাহমুদ যে কোরামটা এনসিপিতে,
এরা সাদিক কায়েমের বিরুদ্ধে যে নোংরামি করেছে, ছাত্রদলের সাথে ছাত্রদলের নোংরামিতে সায় দিয়েছে, এটা একটা ফল। যেমন এখন এনসিপি টের পাচ্ছে সাদিক কায়েম কি জিনিস, হারে হারে টের পাচ্ছে। যেমন এনসিপি জামাত জোট আছে, ইটস ভেরি গুড, ভালো সম্পর্ক। এনসিপি ও জুলাই সনদ বাস্তবায়ন চাই, গণভোটের রায় কার্যকর করতে সরকারকে বলছে, জামাতও করছে, একই লাইনে তো আছে। কিন্তু এনসিপি জামাতের সম্পর্কটা খারাপ করেছে আসিফ মাহমুদ কোরআন। কি এই যে শিবির এটা ঠিক করে নাই, সেটা ঠিক করে নাই, তাদেরও বড় আইডিয়া আছে, সাদিক কায়েমের বিরুদ্ধে নানান অপপ্রচার আসিফ মাহমুদ কোরআনের লোকজন চালাচ্ছে, এমনকি ছাত্র দলের সাথে সুর মিলেছে। এই কেন করেছে সাদিক কায়েমের বিরুদ্ধে নোংরামিটা আসিফ মাহমুদ কোরআন? একদম জুলুম। সাদিক কায়েমের মতো ভালো আদর্শবান কোনো ছেলে হয় না। তিনি কোনো বড় আইডি চালান না, তিনি কারোর বিরুদ্ধে গুজব ছড়ান না, সাদিক কায়েম কারো চরিত্র হনন করেন না। সাদিক কায়েম কখনো অনলাইনে অফলাইনে কোনোভাবে কোনো অশালীন মন্তব্য কারো সম্পর্কে করেন না। একজন আদর্শ রাজনীতিবিদ, আদর্শ ছাত্র নেতা, ডাকসু বিবি সাদিক কায়েম। এই সাদিক কায়েমকে নোংরাভাবে ফ্রেমিং এর চেষ্টা করেছে আসিফ মাহমুদ কোরআন এনসিপি। কেন? কারণ আসিফ মাহমুদ কোরআন আগে টের পেয়েছিল যে সাদিক কায়েম ঢাকা দক্ষিণের জামাতের মেয়র প্রার্থী হতে পারেন, কিন্তু না, এটা তার করতে দিবে না। তাদের কথা হচ্ছে যে আসিফ মাহমুদ নির্বাচন করবে। এই কারণে সাদিক কায়েমকে বিতর্কিত করার এজেন্ট হাতে নিয়েছে। আসিফ মাহমুদ কিন্তু চালাক ছেলে, তার পিআর টিম আছে, অনেক ফেসবুক ইনফ্লুয়েন্সার, লেখক, এরা আসিফ মাহমুদের পকেটে। এই জন্য দেখবেন যে আসিফ মাহমুদের বিরুদ্ধে যদি আপনি যে কোনো একটা কথা বলেন, অথবা কোনো একটা পত্রিকা বা কোনো একটা গণমাধ্যমে নিউজ করে, দেখবেন যে ওই নিউজের বিরুদ্ধে বা ওইটাকে রিফিউট করতে, ওইটা রিবাউন্ড করতে কমপক্ষে 10 জন প্রথম সারির ভালো মানের অ্যাক্টিভিস্ট মাঠে নেমে পড়েছে। এরা আসিফ মাহমুদের অনেকে বলে যে আসিফ মাহমুদের পেইড, এরকম অনেককে আমি নিজেও চিনি। আসিফ মাহমুদের এই পেইড যে পিআর টিম, তারা সাদিক কায়েমকে বিতর্কিত করার চেষ্টা করে। সাদিক কায়েমকে বিতর্কিত, এই অনলাইন কেন্দ্রিক নোংরামিতে সাদিক কায়েমের নাম আছে। অতএব এমনকি সাদিক কায়েমকে ব্যর্থ ভিপি হিসেবে দেখানোর প্রচারণা চালিয়েছে। এগুলো ছাত্রদল যেরকম শিবিরকে টকশোতে মোকাবেলা করতে আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্যপত্র নিয়ে আসে, যে আওয়ামী লীগ যে গাল গল্প বানিয়েছে, কল্প কাহিনী বানিয়েছে, যে শিবির এই কটা হত্যা করেছে, এই কটা রক কেটেছে, এই যে মিথ্যাচারগুলো, ওইগুলোকে প্রিন্ট দিয়ে টকশোতে নিয়ে আসে ছাত্রদল নেতারা। এগুলো আবার ওই ফরহাদের সামনে বললে ফরহাদ আবার চালাচ্ছে, তো ওগুলো ধরিয়ে দেন, অপমান করেন যে আপনার এগুলো কোথায় পেয়েছেন ভাই, এগুলো কোন জায়গা থেকে? এগুলো আমরা জানি, সে কবিতার মতো মিথ্যা, আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে তথ্য আনা, সে ফাজলামি বাদ দেন। ছাত্রদল করে এটা, যে আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে তথ্য এনে শিবিরকে রিফিউট করার চেষ্টা করে, মোকাবেলা করার চেষ্টা করে। আর ছাত্র শক্তির আসিফ মাহমুদ কোরআন, এরা ছাত্রদল থেকে তথ্য নিয়ে শিবিরকে ডাউন দেওয়ার চেষ্টা করে, ছাত্রদল থেকে তথ্য নিয়ে। বুঝতে পেরেছেন? তো এই জায়গাটায় দর্শক, সাদিক কায়েম জামাত শিবিরের নিউক্লিয়াস। জামাত শিবির ইতিহাসে এই প্রথম ডাকসু ভিপি পেয়েছে জামাত বা শিবির। অতএব সাদিক কায়েমের মূল্য জামাত শিবিরে অনেক, হীরা ডায়মন্ডের মতো। জামাতের মধ্যে কিছু সফট গ্রুপিং আছে, এটা থাকবে, এটা সাবিদের মধ্যে ছিল। রাজশাহী গ্রুপ, ডাক্তার শফিক রহমানকে কেন্দ্র করে একটা গ্রুপ, ইটস ভেরি নর্মাল, এটা থাকতে পারে। আবার ডাক্তার তাহেরদের দৃষ্টিভঙ্গি আবার আরেকটু আলাদা, কাটা লাইনে, ইটস ভেরি নর্মাল। এটাকে আমি মোটেও অন্যায় মনে করি না, এটা পৃথিবীর যে কোনো দলে আছে এবং থাকবে। তার মধ্যে তাতে সাদিক কায়েমের একটু সাইড লাইনে বা সাদিক কায়েমকে চায় না এরকম একটা গ্রুপ আছে, সফট গ্রুপ। যেমন উত্তরে সেলিমউদ্দিন না অন্য গ্রুপ, এটা নিয়ে জামাতের যে ইন্টারনাল গ্রুপিং, এতে ভালোই টানাপোড়েন চলছে এবং এটা পজিটিভ। এই টানাপোড়েন পজিটিভ, একদম প্রতিযোগিতাহীনভাবে হলে হয় না, এরকম পক্ষে বিপক্ষে যুক্তি, পাল্টা যুক্তি, কে ভালো, ক্রস চেক, এগুলো দরকার। কিন্তু দিন শেষে সাদিক কায়েম এমন একটা ইস্যু যে এখানে কোনো জামাতের ইন্টারনাল কোনো গ্রুপিংও সাদিক কায়েমের কিছু করতে পারে না। পুরো জাতি, পুরো জামাত, সারা পৃথিবীর জামাত সাদিক কায়েমের পক্ষে। এই জন্য সাদিক কায়েমকে যথাযথ মূল্যায়ন করতে জামাত বাধ্য। সাদিক কায়েম সেরা। তো এই সাদিক কায়েমের বিরুদ্ধে নোংরামি করেছে এনসিপির ছেলেরা, এতে জামাত প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে যে তোমরা সাদিক কায়েমকে প্রার্থী করতে দিবা না, সাদিক কায়েমের বিরুদ্ধে নোংরামি করো, আচ্ছা তোমাদের সাথে কোনো জোটই করবো না, দেখি তোমরা কি করো। এমন অপমানিত, লাঞ্ছিত হবে এনসিপি, টের পাবে, টের পাচ্ছে যে সাদিক কায়েমের সাথে চালাকি করার ফল হবে সাদিক কায়েম 3.5 লাখ 4 লাখ ভোট পেয়ে জিতবেন, আর এনসিপির আসিফ মাহমুদ 10,000 ভোট পাবে না। যেরকম শিক্ষা পেয়েছে আব্দুল কাদের, ওর জীবন শেষ হয়ে গেছে। আব্দুল কাদের বিপ্লবী সংগ্রামী, জুলাই আন্দোলনে অসামান্য অবদান ছিল, শিবিরের 9 দফার ধারক ছিল আব্দুল কাদের। অনেকেই 9 দফার ধারক হতে রাজি হননি। 9 দফার ধারক হওয়া মানে নিশ্চিত জীবন বাজি রাখা, এটা আব্দুল কাদের করেছেন। আব্দুল কাদের তো আমি মনে করি যে বড় কিছু হওয়া উচিত ছিল। আব্দুল কাদের আব্দুল হান্নান মাসুদের মতো, আব্দুল হান্নান মাসুদ আব্দুল কাদের, এদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আব্দুল হান্নান মাসুদ এমপি হয়েছে, আব্দুল কাদেরও এমপি হওয়া উচিত ছিল। কিন্তু ওই যে শিবিরের সাথে লাগতে যে আব্দুল কাদেরের কোনো রাজনৈতিক ক্যারিয়ারই নেই, এখন কিচ্ছু না। আব্দুল কাদের নামে কেউ আছে এটা কেউ জানি না, অথচ আব্দুল হান্নান মাসুদও যেরকম, আব্দুল কাদেরও সেম, মিস্টার, দুজনের অবদান সেম। বুঝতে পারছেন? আব্দুল কাদের যেরকম ওই 500, 600, 700 ভোট পেয়ে অপমানিত হয়ে রাজনীতির ক্যারিয়ার থেকে, রাজনীতি থেকে বিদায় নিতে হয়েছে এবং এনসিপি তাকে বিসর্জন দিয়েছে, ঠিক তদ্রুপ সাদিক কায়েমের বিরুদ্ধে যারা লাগতে গিয়েছে তাদের অবস্থা আব্দুল কাদের মতো হতে পারে। নোবেল শান্তি পুরস্কারের অশান্তি এবং সেই অশান্তির আগুনে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চলছে বহু সমস্যা। নোবেল দাদুর জমানাতে যে দুঃশাসন, যে অনিয়ম এবং যে অবিচার এবং অনাচার সারা বাংলাদেশে চালু হয়েছে, তার তেজ ক্রমশ বাড়ছে। আগুনের জ্বলন্ত চিতার উত্তাপ ক্রমশ বেড়েই চলছে। চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, বিশেষ করে মাদ্রাসা ছাত্র এবং ছাত্রীদের উপর যে যৌন নির্যাতন, এটি অতীতের যে কোনো সময়ের চাইতে প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেছে। মানুষের অপরাধ করার মন এবং মানসিকতা যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে। অতি সম্প্রতি গাজীপুরের যে কাপাসিয়া, সেখানে
স্বামীর হাতে তার সন্তান, সন্ততি, স্ত্রী এবং আরও একজন স্ত্রীর আত্মীয়, মোট 5 জন যেভাবে খুন হয়েছে, তারপর খুনি যেভাবে স্বীকারোক্তি দিয়েছে, অবস্থা দৃষ্টে মনে হয় আমাদের যে অপরাধ করার মন মানসিকতা, এগুলোর একটা বিবর্তন হয়ে গেছে, যেটি এই বাংলাদেশে কখনো ছিল না। বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে। বড় বড় পরিবারগুলো যারা কখনো গত 10-20 বছরে হাত পাতেননি, সেই সমস্ত মানুষ অনেকটা রাস্তার ফকিরের মতো হয়ে গেছেন। এই আমি যখন ভিডিও করছি তার কিছুক্ষণ আগে আমার এক বন্ধু, বাংলাদেশের বেশ সিনিয়র একজন আইনজীবী, আজ থেকে 20 বছর আগে সে 4500 স্কোয়ার ফিটের একটি সেই অ্যাপার্টমেন্ট গুলশানের মতো জায়গাতে সে কিনে সেখানে বসবাস করছিল। সে যখন গাড়ি কিনেছে তখন থেকে সবসময় তার 2 থেকে 3টে গাড়ি থাকে, অত্যন্ত সিনিয়র অ্যাডভোকেট। এই সময়টাতে তার সংসার চলছে না। তার এই যে একটা পুরনো অ্যাপার্টমেন্ট কেনার জন্য, মানে তার এই বর্তমান অ্যাপার্টমেন্ট যেটি আছে এটি বিক্রি করে সে কম মূল্যের একটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য একটি কোম্পানিকে টাকা দিয়েছে উত্তরাতে, গুলশান ছেড়ে সে উত্তরাতে যাবে। তো পরবর্তীতে সেই কোম্পানির সেই অ্যাপার্টমেন্টটা তার কেনা হয়নি, কিন্তু ওই যে 20 লাখ টাকা যে অ্যাডভান্স দেওয়া হয়েছে, এখন সেই যে কোম্পানি, বড় কোম্পানি, তারাও 20 লাখ টাকা ফেরত দিতে পারছে না। আর সেই যে ভদ্রলোক, সে তার নিজের অ্যাপার্টমেন্ট যেটা বিক্রি করতে চেয়েছিল সেটাও বিক্রি করতে পারছে না। তার স্ত্রী চাকরি করতেন, সেখান থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে সে এই 20 লাখ টাকা দিয়েছিল। এখন ওই কোম্পানি 20 লাখ টাকা তাকে ফেরত দিচ্ছে না। ফলে এই কুরবানির সামনে কুরবানি করবে, অফিসের স্টাফদের বেতন দেবে, সংসার চালাবে, একেবারে অসম্ভব হয়ে পড়েছে। একটি ভদ্রলোকের যদি কান্না করার সুযোগ থাকতো তাহলে তিনি এই অর্থনৈতিক দুরবস্থার কারণে চিৎকার করে কাঁদতেন। আমাদের দেশের কিশোর অপরাধ কোন পর্যায়ে চলে গেছে যদি বুঝতে চান, একটু বাংলাদেশের যে অপরাধ প্রবণ যে এলাকাগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে, সেখানে যান। ময়মনসিংহের গফরগাঁয়ে যান, সায়দাবাদ, নারায়ণগঞ্জ, ফেনী সদর, কক্সবাজার, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, এরপর ঢাকা শহরের মোহাম্মদপুর, টঙ্গী, গাজীপুর, তারপর সাইনবোর্ড, এরপর সায়দাবাদ, যাত্রাবাড়ি, এই এলাকাগুলোতে গিয়ে যারা বসবাস করে শান্তিপ্রিয় মানুষ, তাদের বুকের মধ্যে ডাক্তার যে যন্ত্রটা ধরে, স্টেথোস্কোপ, ওটা একটু ধরে দেখেন যে ওই হৃদয়ের মধ্যে কিভাবে অভাব, হাহাকার, নিরাপত্তাহীনতা, এলাকার সন্ত্রাসের যে বিস্তার কীভাবে ঘটেছে। আর যদি এই পাড়া মহল্লার সিসকে সন্ত্রাসীদেরকে বাদ দিয়ে আপনি যদি গডফাদারদের খোঁজখবর রাখতে চান, আন্ডারওয়ার্ল্ডের ডন, তাহলে আপনি কলাবাগান যান, নিউ মার্কেট, মুরগিপট্টি, ধানমন্ডি, এরপর জিগাতলা, গাবতলী, কারণ বাজার পার হয়ে হাতির ঝিল আসুন, হাতির ঝিল, তেজগাঁ, এই যে বিস্তীর্ণ এলাকা গিয়ে দেখুন তো সেখানে কারা কারা অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে। পুলিশ প্রশ্নেই আসে না। পুলিশের একজন সহকারী কমিশনার, খুব সম্প্রতি তিনি অনেকটা ভাইরাল হয়েছেন। তো তিনি বললেন যে অপরাধ, তার এই কথার জন্য ভাইরাল হয়েছেন, তিনি বলেছেন যে এই অপরাধ যারা করে তাদের ব্যাপারে সামাজিক যে সকল কানেক্টিভিটি রয়েছে এলাকার বা মহল্লার পাড়া মহল্লার যে মাস্তান, না মুরব্বী, জ্ঞানীগুণী, বড় বড় লোক, তাদের কাছে যাই, কথা বলি, পরে খোঁজ নিয়ে দেখি এরাই এই সন্ত্রাসের এবং অপরাধের গডফাদার। এটা হলো রিয়ালিটি। আচ্ছা বলেন তো, আজ থেকে 18 মাস আগে, আজ থেকে 2 বছর আগে এই ধরনের কথাবার্তা কি আমরা কখনো শুনেছি? সারা বাংলাদেশে হামের আতঙ্কে সবাই থরথর করে কাঁপছে। এই যাবৎকালে 300 শিশু মারা গিয়েছে, লক্ষ লক্ষ শিশু হাম দ্বারা আক্রান্ত। যে সকল হাসপাতালে ধরুন 50 জনের ধারণ ক্ষমতা, সেখানে অন্যান্য রোগী বাদ মোর দ্যান 200-300 শুধুমাত্র হামের রোগী সেখানে ভর্তি হয়েছে, এবং এটি খুব দ্রুত বিস্তার লাভ করছে। এত দ্রুত বিস্তার লাভ করছে এটা বলার মতো নয়। যারা সংগতিপূর্ণ পরিবার, যাদের পরিবারে নবজাতক আসবে, তাদের সবার মধ্যে এই হাম নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। এই হামের টিকা দেওয়া হয়নি, কেনা হয়নি, এখানে ভাগবাটোয়ারা হয়নি, এবং এই কাজের জন্য ইউনূস এবং তার সঙ্গী সাথী এবং তার যে সিন্ডিকেট রয়েছে, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে 14 গোষ্ঠী উদ্ধার করছে যে মানুষ এত অপরাধপ্রবণ, এত পাপিষ্ট, এত লোভী, এত নির্মম, এত নিষ্ঠুর হয় কী করে। নবজাতক শিশুদের হামের টিকা, এর থেকে ব্যবসা করতে হবে। এতটা নিচু, এতটা খারাপ, এতটা বাজে মানুষ এই বাংলাদেশে জন্ম নিয়েছে। মোহাম্মদী বেগ, মিলন, মানে মীর জাফর ছিলেন মিলন এবং মোহাম্মদী বেগ যে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল, আমরা মনে করি যে এরা ইতিহাসে নিষ্ঠুরতম ব্যক্তিত্ব। কিন্তু এবার হামিদ টিকা কেলেঙ্কারির সাথে যারা জড়িত, এদের কুকর্ম, এদের মন মানসিকতা, এদের ইবলিস ফেল, ইবলিস আত্মহত্যা করবে এদের দেখলে। মিলন, মোহাম্মদী বেগকে যদি বলা হয় এরকম অপরাধ, 300 শিশুকে মেরে ফেলা হয়েছে, সঙ্গে সঙ্গে মিলন আত্মহত্যা করবে, মোহাম্মদী বেগ আত্মহত্যা করবে। এমনকি সীমার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালিয়েছিল, সেই সীমার বিষ খেয়ে মরবে, গলায় দড়ি দিয়ে মরবে, যে আমার চেয়েও নিষ্ঠুর মানুষ পৃথিবীতে আছে। এবং এই বাংলায়
যে বাংলার শস্য শ্যামল প্রকৃতি, যে বাংলার কাদামাটি, যে বাংলার নরম প্রকৃতি, যে বাংলার মানে আতিথেয়তা, এই বাংলা এরকম কুলাঙ্গার জন্ম নিয়েছে যারা সেই 300 শিশুকে মেরে ফেললো। আমরা আইমে জাহিলিয়াতের কথা বলি, আরবে নারী শিশুদেরকে হত্যা করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। আমি জানি না 300 শিশুকে তারা কখনো কবর দিয়েছে কিনা। যদি 300 শিশুকে কবর দিত হয়তো আরবে নারী জাতি থাকতো না। তারা দিয়েছে 1 জন 2 জন 5 জন। কিন্তু এখন কি হচ্ছে? এরপরে প্রথম আলো রিপোর্ট করেছে শুধু হামের ঠিকানা ভিটামিন এ নবজাতক শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এই ভিটামিন এ আমদানি করা হয়নি শান্তির দূতের আমলে। এই শান্তি আমাদের দরকার নেই। এই অশান্তির বীজ আমাদেরকে কত বছর শৃঙ্খলিত রাখবে? এই অশান্তি সে আমেরিকার সঙ্গে চুক্তি করেছে। শুধু নিজে চুক্তি করেনি, বাংলাদেশের বৃহত্তম দুটো রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তাদেরকে এই চুক্তির সাথে কৌশলে সম্পৃক্ত করে ফেলেছে। এমন একটা প্যাসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বিএনপিকে এবং জামাতকে, তারা এই ব্যাপারে চিন্তা করার সময় পায়নি। ওই মুহূর্তে দ্য কনসিকুয়েন্স, দ্য সিচুয়েশন এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছিল যে একটা শৃঙ্খলিত গোলামির জিঞ্জির একটি জাতিকে পরিয়ে দেওয়ার জন্য, তার হাতে পায়ে বেড়ি পড়ানোর জন্য এই যে নোবেল নামক বা শান্তি নামক যে অশান্তি আমাদের এই দেশকে যা কিছু করেছে, কিয়ামত পর্যন্ত অভিসম্পদ তাদের জন্য। যে ঝামেলার মধ্যে আমরা পড়ে গেছি, এই ঝামেলা থেকে সহজে বের হওয়া যাবে না। দিন যত যাবে একটার পর একটা ঝামেলা আসতে থাকবে, আরেকটা নতুন বিপ্লব, আরেকটা নতুন যুদ্ধ। আজ আমেরিকা, দেখেন সেই আমেরিকা 1930 সনের দিকে এই বদমাশ সেই সিন্ডিকেট, মার্কিন সিন্ডিকেটের কবলে পড়ে। সেখান থেকে আজ পর্যন্ত 1930 থেকে আজ পর্যন্ত বের হতে পারেনি। প্রথম মহাযুদ্ধের সময় ইউরোপে তারা থাবা বিস্তার করে, দ্বিতীয় মহাযুদ্ধের পর তারা সেখানে সৈন্য পাঠায় এবং সেই সৈন্য এখনও জার্মানিতে আছে, সেই সৈন্য এখন পুরো ইউরোপে আছে, তুরস্কে আছে, সব জায়গাতে আছে। উপসাগরীয় যুদ্ধের কথা বলে, সাদ্দামকে মারার কথা বলে পুরো মধ্যপ্রাচ্যে তারা যেভাবে শূন্য সমাবেশ করেছে, সৌদি আরব, কাতার, দুবাই থেকে শুরু করে সব দেশে, ইয়ামেন, এরপরে সিরিয়া, সব দেশে মার্কিন ঘাঁটি তারা নির্মাণ করেছে এবং ওই ঘাঁটির ক্ষয় খরচা থেকে শুরু করে যা কিছু রক্ত চুষে চুষে, আরবদের রক্ত চুষে চুষে তারা সেই জাতিকে শেষ করে দিচ্ছে। নিজেরা তেল বিক্রি করে, স্বর্ণ বিক্রি করে, মাটির নিচের মূল্যবান দ্রব্য সামগ্রী বিক্রি করে তারা নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে আরবদেরকে ভাতৃঘাতী সংঘর্ষে জড়িয়ে ওয়াশিংটনে বসে বসে তারা তুড়ি বাজাচ্ছে। একই সমস্যা আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে করেছে, একই সমস্যা পাকিস্তান এবং ভারতের সাথে করেছে। এবং বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের 7 সিস্টার, আমাদের পার্বত্য অঞ্চল এবং মায়ানমারের রোহিঙ্গা অঞ্চল, আরাকান, এই বিস্তীর্ণ অঞ্চলে অশান্তি সৃষ্টি করার জন্য শান্তির পায়রা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আজ থেকে কত বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে। কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ সাংবাদিক, কেউ বুদ্ধিজীবী, কেউ অর্থনীতিবিদ, কিন্তু সবাই এই শান্তির পায়রার লেজ, পাখা, হাত, পা সব কিছু। আমাদের এই দেশকে, আমাদের এই মাতৃভূমিকে, আমাদের এই জাতিকে এরা অনেকটা ক্যান্সারের মতো শোষণ করছে। এদেশ এক একজনের বিশাল বিশাল পেট, মাথা ভরা টাক, শরীর ভরা চর্বি, ব্যাংক ভরা টাকা, ডলার, পাউন্ড, এই দেশে বসবাস করে এই দেশকে শোষণ করে এমন অত্যাচার নীলকররা করেনি, এমন অত্যাচার ইংরেজরা করেনি, যা এই মার্কিন দোসররা বাংলাদেশে বসে করছে। এবং সেই দোসরদের চূড়ান্ত যে নীল নকশা, সেই নীল নকশা গত 2 বছর ধরে ক্রমাগতভাবে আমাদের দেশকে যেভাবে ধ্বংসের অতলান্তে নিয়ে গেছে, একমাত্র স্বয়ং আল্লাহর সাহায্য ছাড়া আমরা এর থেকে বের হতে পারবো না। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।